বাংলাদেশে শেখ হাসিনার রাজনীতি শেষ। শেখ হাসিনার রাজনীতি ফিরবে এটা ইন্ডিয়া বিশ্বাস করে না। ডক্টর রাকিবের কাছে যেতে চাই। ডক্টর রাকিব, যদি এভাবে ওনার অনেকগুলো কথা বলেছেন যে উনি একজন, যদি বলি বেশ কূটনৈতিক ওনার দক্ষতা, কারণ তিনি আজকে জাতিসংঘ অধিবেশনের সাধারণ পরিষদের অধিবেশনে 81 অধিবেশনের সভাপতি আছেন। তো উনি বলছেন যে আসলে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি থেকে শুরু করে বিভিন্ন চুক্তিতেও তার এই কূটনৈতিক দক্ষতা তিনি দেখতে চান। যদিও বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বলেছেন করা হয়েছে, বিএনপি জামায়াতের কথাও তিনি বলেছেন যে এই চুক্তিটা করবার সময় তাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু বিএনপির পক্ষ থেকে বিষয়ে কোনো ধরনের পরিষ্কার কোনো ধারণাও আসে নাই। আপনি কি মনে করেন তার এই কূটনৈতিক দক্ষতা, যদি বলি তিস্তা চুক্তি, গঙ্গা চুক্তি শেষ প্রায়, এবং সেই সাথে অন্যান্য যে প্রকল্প চীন ভারতের সাথে চুক্তিগুলো, তিনি সেই দক্ষতা দেখাতে পারবেন কিনা তিনি বলছেন? আপনাকে আবার ধন্যবাদ। দক্ষতা দেখাতে পারবেন কিনা সেটা তো আসলে সমসাপেক্ষ প্রশ্ন, এটা তখন আমার উত্তর দিলে হাইপোথেটিক্যাল উত্তর দিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন জনাব খলিলুর রহমান আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিতে তো তেমন দক্ষতা পাওয়া যায়নি। আসতেছি আমি, সেটা হচ্ছে ধরেন বাণিজ্য চুক্তি ব্যাপারটা হচ্ছে যখন শুল্কটা আরোপ করা হয় বাংলাদেশের প্রতি, ফার্স্টে ছিল 37%, পরে তখন তারা কমিয়ে 35% করলো, তারপরে 20% করলো, ওখান থেকে কমিয়ে 19% করলো, তারপরে বলা হচ্ছে যে এটা আরো কমানো হবে। তো এটা আসলে খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যু ছিল ইন্টারিম টাইমে, ইভেন তারপরও কিন্তু ওনাকে এটা নিয়ে কথা শুনতে হচ্ছে। তো ডক্টর খলিলুর রহমানের প্রোফাইল নিয়ে আসলে কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। ব্যাপারটা হচ্ছে ধরেন এখন উনি যেহেতু জাতিসংঘ 81তম অধিবেশনের সভাপতি হয়েছেন, উনি এখানকার যারা পররাষ্ট্রমন্ত্রী আসবে, যারা বিভিন্ন দেশের প্রতিনিধি আসবে, তাদেরকে সভাপতি করবেন। তো সেখানে এখন ওনার দায়িত্বটা কিন্তু ডাবল, এক হচ্ছে উনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, আবার ওই দায়িত্ব ওনাকে পালন করতে হবে। আর এর বাইরে বাংলাদেশ কিন্তু আসলে ধরেন এই মুহূর্তে বাংলাদেশের ডিপ্লোমেসির অনেকগুলা ক্রুশাল টাইম পার করছে এবং অনেকগুলো মধ্যবর্তী টাইম পার করছে। উনি যেটা বললেন আমিও একমত, গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, অলরেডি বাংলাদেশ পদ্মা ব্যারেজের ঘোষণা দিয়েছে এই সরকার। তারপর আপনি দেখেন সরকার কিন্তু বর্ডার কিলিং নিয়ে কিন্তু খুবই সিরিয়াস। বর্ডার কিলিং এবং পুশব্যাক নিয়ে আপনি যদি খেয়াল করে থাকেন, গত 2-3 দিন আগের ঘটনা, যশোর বেনাপোল 116 জনকে 120 জনকে মানে বাংলাদেশে পুশব্যাক করার জন্য সারা রাত বিএসএফ ছিল এখানে, পারেনি, বিজিবি সতর্ক ছিল এবং পতাকা বৈঠক করেছে। তো এই জায়গাগুলোতে সরকার কিন্তু আসলে খুব মানে বোল্ড মুভ দেখাচ্ছে এখন পর্যন্ত সোফার। এবং তারপর আপনি যদি দেখেন আমাদের ওই ছিটমহলও কিন্তু লালমনিরহাট ওই অঞ্চলটাতে কিন্তু সরকার সেই গ্যাসটা দেখাচ্ছে। এবং এর বাইরেও আপনি দেখেন বাংলাদেশ কিন্তু যেটা আমরা আগে দেখতাম যে একটা দেশের লেন্সে বাংলাদেশকে দেখা হতো এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতিও অন্যকে ঠিক করে দিত। তো সেই জায়গা থেকে এই সরকারের এখনকার এই 3 মাস 3.5 মাস বয়সী সরকারের অন্তত সরকার এটা থেকে বেরিয়ে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে। এটা যদি আপনি উদাহরণ দেখেন, সরকার আমরা কিন্তু খলিলুর রহমানের কিন্তু আরেকটা বড় বিগ সাকসেস ছিল কিছুদিন আগে, আমরা কিন্তু প্রথম সাউথ এশিয়ান দেশ হিসেবে পিসিএ চুক্তি করলাম ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। তারপরে হচ্ছে আমাদের এবং ওনার যে বোর্ড, সেটা শুধুমাত্র যে আমেরিকান চুক্তি করার ফলে যে বোর্ডগুলো পেয়েছে ব্যাপারটা আসলে তাও না। কারণ এখানে আমি যতটুকু জানি, যেহেতু আমি এটার সাথে ইনভলভ ছিলাম, আমি যতটুকু জানি ওনার বেশিরভাগ 99 বোর্ডটা পেয়েছে ওআইসির কান্ট্রিগুলো থেকে এবং আফ্রিকান কান্ট্রিগুলো থেকে, যার কারণে আমরা মানে বোর্ডের তারতম্য এগিয়ে গিয়েছিলাম আর কি। তো এর বাইরে ধরেন এখন আমাদের সামনে যে চ্যালেঞ্জিং টাইম, মাননীয় প্রধানমন্ত্রী প্রথম সফর সম্ভবত পত্রিকার নিউজ মালয়েশিয়াতে যাচ্ছেন, তারপরে হয়তো ওনার চীন বা ভারত 2 জায়গায় যাওয়া হবে। তো সেই জায়গা থেকে আমাদের অনেক অমীমাংসিত ইস্যু রয়েছে। এবং এখন যেহেতু আসলে পশ্চিমবঙ্গে, তারপর আমাদের ত্রিপুরা এবং একই সাথে যে আসামে অল বর্ডার লক বিজেপি সরকার, তো সেক্ষেত্রে বিজেপির সাথে নতুন পররাষ্ট্রনীতি কী হবে বা ইন্ডিয়ার সাথে প্রতিবেশী সম্পর্ক কীরকম হবে। একই বাইরে আমাদের চীন যেহেতু আমাদের এখানে অর্থায়ন করে বড় বড় মেগা প্রজেক্টে, চীনের সাথে সাথে দক্ষিণ কোরিয়া, জাপান, জাইকা, এডিবি। তো সুতরাং আমাদের এখানে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, অনেকগুলো সম্ভাবনা রয়েছে। তাই মনে করি যে সরকার সে দক্ষতাটা খলিলুর রহমান শুধুমাত্র তার নিজে ব্যক্তিগত প্রোফাইল বাড়ি করার জন্য না, রাষ্ট্রের প্রোফাইল বাড়ি করার জন্য, কারণ উনি তো আসলে বিএনপি কেউ না, তো ওনাকে রাষ্ট্রের প্রয়োজনীয় আসলে সরকার ইউজ করছে, আমি ইউজ করবো এই অর্থটা ইউজ করলাম। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সরকার যেহেতু ওনার সেই মেধাটাকে আসলে মেরিটোক্রেসিটাকে প্রায়োরিটি দিয়েছে, আমি মনে করি যে উনি বাংলাদেশকে ওন করবেন, যেহেতু উনি দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন না। কিন্তু তারপরেও আমি মনে করি যে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কাজে এগিয়ে যাবো। আরেকটা জিনিস একটু ছোটো করে শেষ করি, ধরেন পৃথিবীর এখন যে পোলারাইজেশনের যুগে, সেই যুগে থেকে ধরেন আমি আপনি চাইলেও সব কিছু এড়িয়ে যাব, ইগনোর করা পসিবল না। তো আমেরিকার সাথে আমাদের যে চুক্তিটা হয়েছে, সেটা থেকে কতটুকু বেনিফিশিয়ারি মানে বাংলাদেশ করতে পারে, বেনিফিশিয়ারি করতে পারে। এবং যেহেতু আমেরিকার আদালতেও আসলে এটাকে অবৈধ ঘোষণা করা হয়েছে এবং সামনে হয়তো ডেমোক্রেটের ক্ষমতা আসলে এই চুক্তি হয়তো থাকবে না, উড়ন্য। তো সেক্ষেত্রে আমি মনে করি যে ধরেন আমাদের পিক অফ দ্য মোমেন্টে যে যা হওয়া উচিত, মানে চুক্তির ক্ষেত্রে শুরু করে সব কিছু ক্ষেত্রেই আমি মনে করি সরকার মানে পিপল ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট এই নীতিতে সমতার ভিত্তিতে কাজ করবে। একটা প্রশ্ন, সেটা হচ্ছে শেখ হাসিনার ফেরার নিয়ে বিষয়ে, যেটা হচ্ছে ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ী টেলিফোনে হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি তখন বলেছিলেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে। সম্প্রতি পূর্ণিয়ার একটা ইউটিউব চ্যানেল আছে, ভিউ ইউটিউব চ্যানেল, গৌতম লাহিড়ী সেখানে বলেন বিচারের মুখোমুখি হওয়ার জন্য শেখ হাসিনা দেশে ফিরতে চান, তবে শর্ত হলো সেই বিচার
নতুন করে শুরু করতে হবে, এটা গৌতম লাহিড়ীর বক্তব্য। পুনিয়ার আপনি কি আমার কোনো মন্তব্য নিতে চান এই বিষয়ে? অবশ্যই অবশ্যই মন্তব্য নিতে চাইবো। সেখানে আমার প্রশ্নটা হলো, নতুন করে শেখ হাসিনার বিচার করা আবার নতুন করে সম্ভব হবে কিনা, সেই বিষয়টা একটু জানতে। আচ্ছা, আমি একটু পার্সোনালি একটু আপনাকে জানাই। সেটা হচ্ছে কি, গৌতম লাহিড়ী যে ভদ্রলোক সাংবাদিক, এবং এই গৌতম লাহিড়ী শেখ হাসিনা এখন যেখানে আছেন তিনি পার্সোনালি তার সাথে দেখা করেন, এবং শেখ হাসিনা যতগুলো ইন্টারভিউ দিয়েছেন প্রত্যেকটা ইন্টারভিউ দিয়েছেন তিনি মেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। শেখ হাসিনা 2 বছর প্রায় হতে চললো, উনি এখন পর্যন্ত ক্যামেরা ফেসে আসেননি। দুটি কারণ। একটি কারণ হচ্ছে ইন্ডিয়ার একটা নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু এটা আহামরি বড় নিষেধাজ্ঞা না। সেকেন্ড কারণ হচ্ছে কি, শেখ হাসিনা মানে স্বাভাবিক বায়োলজিক্যাল এজ ওনার এটির আশেপাশে, ক্ষমতাই নাই, যে বিধ্বস্ত চেহারা সেটা জনগণের সামনে দেখাতে চান না, আমার আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে। ঘটনাচক্র আপনাকে আরেকটা বলি, সেটা হচ্ছে কি, আমি গত রোজার ঈদে আমরা ইন্ডিয়া গিয়েছিলাম, সেখানে গৌতম লাহিড়ী আমার সাথে দেখা করতে চাইছিলেন বা আমাদের সাথে দেখা করতে ছিলেন, আমরা দেখা করিনি। তো গৌতম লাহিড়ী কেন দেখা করেননি? দেখা করি না আমরা, কারণ এই ভদ্রলোকের সাথে দেখা করা আমরা খুব বেশি মানে পটেনশিয়ালি কিছু মনে করি না। আপনি কি মনে করেন শেখ হাসিনার পক্ষের সাংবাদিক? এক্স্যাক্টলি তাই। এবং শেখ হাসিনার সাথে দেখা করে, শেখ হাসিনার ওখানকার আপনার দিল্লিতে যতগুলো প্রেস কনফারেন্স সব প্রত্যেকটা অর্গানাইজার উনি ছিলেন, এবং উনি শেখ হাসিনাকে পার্সোনালি, বললাম তো, শেখ হাসিনা প্রত্যেকটা ইন্টারভিউ দিয়েছেন হোয়াটসঅ্যাপ এবং মেইলের মাধ্যমে, কিন্তু ওনার সাথে পার্সোনালি ওখানে দেখা করেছেন, এবং ওনার এই অ্যাক্সেসটা রয়েছে। উনি এখানে জনমত গঠন করেন। আওয়ামী লীগের কোনো নেতা শেখ হাসিনার সাথে দেখা করতে পারে না, ওনাদের মেসেজটা উনি আদান প্রদান করেন। আর শেখ হাসিনার বিষয়ে উনি যেটা বলেছেন, বাংলাদেশের আওয়ামী লীগের ভবিষ্যৎ কী হবে আমরা জানি না। আওয়ামী লীগের যেহেতু একটা ভোট সমর্থন ছিল, কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি বাংলাদেশের শেখ হাসিনার রাজনীতি শেষ। শেখ হাসিনা বাংলাদেশে কখনো ফিরতে পারবে না, এটা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা থেকে বলছি। এবং আরেকটু উদাহরণ আপনাকে দেই, শেখ হাসিনা আপনি যে বলছেন নতুন করে বিচার শুরু করার যে প্রক্রিয়াটা, শেখ হাসিনা যে 1400 হত্যাকাণ্ডের জাতিসংঘ রিপোর্ট সেটাকে রিভিউ করার জন্য বা করা বলছে এটার কোনো সুযোগ নেই, এটা অলরেডি তাদের কাছে প্রমাণিত। সুতরাং শেখ হাসিনার রাজনীতি ফিরবে এটা ইন্ডিয়া বিশ্বাস করে না। এটা ইন্ডিয়া বিশ্বাস করে না, আপনি এভিডেন্স চাইলে এভিডেন্স দিতে পারি। যাই হোক, আমি এই বিষয়ে কমেন্টস করতে চাই না।